আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো। অধ্যক্ষ মহোদয়ের সার্বিক সহযোগিতা নিয়ে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। তোমরা এর মধ্যে তোমাদের বাড়ির কাজগুলো পেয়ে গেছো এবং তোমরা সবাই বাড়ির কাজ করছো, তাই না? এবং এই বিষয়টা তোমরা তোমাদের নিজেদের মধ্যেও শেয়ার করবে। কেউ হয়তো কোনো কারণে যোগাযোগে যদি সমস্যা হয়, সে হয়তো এই আয়োজন থেকে বাদ পড়ে যেতে পারে, সেটা যাতে না হয় এটা তোমরা খেয়াল রাখবে। আর তোমরা কি একটু ভেবে দেখেছো কত সহজেই তোমরা তোমাদের প্রশ্নগুলা পেয়ে গেছো এবং ঘরে বসে অনেকগুলা কাজে কিন্তু আমরা করতে পারছি। এই দুর্যোগপূর্ণ সময়ে আমরা কিন্তু একেবারেই আমাদের কাজ বন্ধ করে রাখিনি, ঘরে থেকেই কিন্তু অনেক কাজ আমরা করে ফেলতে পারছি। এটা কিভাবে সম্ভব হলো ভেবেছো কেউ? আমি যদি প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই একটাই উত্তর দিবে যে তথ্য প্রযুক্তির প্রসারের ফলেই কিন্তু এটা সম্ভব হয়েছে। হ্যাঁ, তোমাদের ভাবনাটা একেবারেই ঠিক। এই তথ্য প্রযুক্তির প্রসারের পিছনে অনেক দক্ষ হাতের ছোঁয়া আছে, যারা তাদের মেধা এবং দক্ষতা দিয়ে প্রযুক্তির এই প্রসারকে সম্ভব করেছে এবং প্রযুক্তি আমাদের হাতের নাগালের মধ্যে অনেক সুবিধা এনে দিয়েছে, যে কারণে আমরা তোমাদের দূরে থেকেও কিন্তু কাছে আছি। আচ্ছা, এবার চলো আমরা কিছু ছবি দেখি। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন পেশার কিছু মানুষ, তারা নিজেদের কাজের মাধ্যমেই অর্থনীতিতে ভূমিকা রাখে। এরাই মানব সম্পদ। মানব সম্পদ বলতে আমরা বুঝি বিভিন্ন পেশায় নিয়োজিত কর্মক্ষম দক্ষ মানুষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের আজকের আলোচ্য বিষয় কি হবে। তোমাদের অনুমান একেবারেই ঠিক। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি অর্থনীতি দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায়ের একটা অংশ, মানব সম্পদ উন্নয়ন। মানব সম্পদ উন্নয়ন অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি ধারণা এবং বর্তমান সময়ে মনে করা হয় যে একটা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য একটা উপাদান হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। আমাদের আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলা অনুধাবন করতে পারবো সেগুলি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বোঝায় সেটা তোমরা ব্যাখ্যা করতে পারবে। তারপর মানব সম্পদ উন্নয়নের গুরুত্বটা অনুধাবন করতে পারবে এবং মানব সম্পদ উন্নয়নের কোন পর্যায়ে একটি দেশ আছে সেটা পরিমাপ করার জন্য মানব উন্নয়ন সূচক, এই মানব উন্নয়ন সূচকটা ব্যাখ্যা করতে পারবে। মানব সম্পদ হচ্ছে একটা দেশের কর্মক্ষম জনগোষ্ঠী। আর আমরা যখন বলছি মানব সম্পদ উন্নয়ন, তখন আমরা এটাকে এভাবে বলতে পারি, মানব সম্পদ উন্নয়ন বলতে দেশের জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা, চিকিৎসার সুবিধা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসাবে গড়ে তোলাকে বোঝায়। অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন হলো একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে একজন মানুষ সম্পদে পরিণত হবে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব করার জন্য যা করতে হবে সেটা হলো মানুষকে তার সুস্বাস্থ্যের নিশ্চয়তা বিধান করার পর শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে তার অন্তর্নিহিত গুণাবলীগুলা বিকাশ সাধন করতে হবে।
এবং এর মাধ্যমে তার দক্ষতা বাড়াতে হবে, অভিজ্ঞতা বাড়াতে হবে এবং এভাবে তাকে কর্মক্ষম মানুষে পরিণত করতে হবে। এবং কর্মক্ষম মানুষে পরিণত করলে সুবিধাটা কি হবে? সে অর্থনীতিতে এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতে পারবে, অর্থাৎ দেশের জন্য সে তখন সম্পদ হিসাবে গণ্য হবে। অর্থনীতিবিদ টি.ডব্লিউ. শুলজের মতে মানব সম্পদ উন্নয়নের জন্য নিচে উল্লেখিত পদক্ষেপগুলো বিবেচনায় আনতে হবে। প্রথমত, স্বাস্থ্য সুবিধা ও সেবা খাতে ব্যয় বৃদ্ধি করা। দ্বিতীয়ত, কর্মস্থলে প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা। তৃতীয়ত, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার প্রসার করতে হবে। চতুর্থত, বয়স্ক শিক্ষার ব্যবস্থা করা এবং চাকুরি পরিবর্তনের সুযোগ রাখা, যাতে করে সময়ের সাথে একজন লোক তার চাকরিটা পরিবর্তন করে নতুন সুবিধাটা সে গ্রহণ করতে পারে। আরেকজন অর্থনীতিবিদ গুনার মির্ডাল বলেছেন, মানব সম্পদ উন্নয়ন 8টা উপাদানের সাথে সম্পর্কিত, যথা খাদ্য ও পুষ্টি, বস্ত্র, বাসস্থান ও তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা, স্বাস্থ্য সুবিধা, শিক্ষা, গণসংযোগ মাধ্যম, শক্তি ভোগ ও পরিবহন। এই উপাদানগুলা উপস্থিত থাকলেই মানব সম্পদের উন্নয়ন করা সম্ভব হবে। আর যদি এগুলা উপস্থিত না থাকে তাহলে মানব সম্পদ উন্নয়নের যে কার্যক্রম সেটা ব্যাহত হবে। মানব সম্পদ উন্নয়নের সাথে নির্দিষ্ট কিছু খাতের সম্পর্ক আছে। তার মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা, তারপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, নারী ও শিশু উন্নয়ন, যুব ও ক্রীড়া উন্নয়ন, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক উন্নয়ন। এই খাতগুলো মানব সম্পদ উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। যেমন শিক্ষা বিভাগ শিক্ষার উন্নয়নের জন্য কাজ করছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলার উন্নয়ন নিয়ে কাজ করছে, যেটাও আমাদের মানব সম্পদ উন্নয়নের সাথে সম্পর্কিত। তারপর নারী ও শিশু উন্নয়ন, সেটাও মানব সম্পদ উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কাজ করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা মানব সম্পদ উন্নয়ন কেন করব? মানব সম্পদ উন্নয়নের ফলে আমাদের কি সুবিধা হবে এবং মানব সম্পদ উন্নয়নের দ্বারা আমাদের অর্থনীতি বা কিভাবে লাভবান হচ্ছে, সেই প্রশ্নগুলোর উত্তরই আমরা এখন দেওয়ার চেষ্টা করব। মানব সম্পদ উন্নয়ন অর্থনীতিতে কিছু ইতিবাচক ভূমিকা পালন করে, যেমন প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য, উৎপাদন ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়াতে মানব সম্পদ উন্নয়ন প্রয়োজন, কর্মীদের দক্ষতা উন্নয়ন, উৎপাদনের পরিমাণ বৃদ্ধি এবং সর্বোপরি আমাদের অর্থনৈতিক পরিবর্তন করতে গেলেও কিন্তু মানব সম্পদের উন্নয়ন অবশ্যই আমাদেরকে করতে হবে। এখন আমরা পর্যায়ক্রমে এগুলা একটু আরো বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, যাতে তোমাদের আইডিয়াটা একটু পরিষ্কার হয়। প্রথমে আসছি আমরা প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার ক্ষেত্রে মানব সম্পদ কি ভূমিকা পালন করে বা মানব সম্পদ এখানে কতটা গুরুত্ব বহন করে সেই বিষয়ে। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে আহরণ করে ব্যবহার করি। আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদের নাম বলো তো? প্রাকৃতিক গ্যাস। ধন্যবাদ। চুলাটা জ্বালালেই গ্যাস বের হয়, তাই না? কিন্তু এই গ্যাসকে চুলা পর্যন্ত আনতে কি প্রক্রিয়া করতে হয় এটা কি কেউ কখনো দেখেছো? ছবিটা একটু দেখি আমরা। ছবিতে কি দেখা যাচ্ছে? গ্যাস ফিল্ডে শ্রমিকরা কাজ করছে, তারপর ভারী ভারী যন্ত্রপাতি,
এই কাজটা যে কেউ ইচ্ছা করলেই করতে পারবে না। তাকে আগে জানতে হবে কিভাবে কাজটা করতে হবে, এবং এই কাজগুলা যথেষ্ট ঝুঁকিপূর্ণ। তাহলে যথেষ্ট দক্ষতা না থাকলে এই ধরনের কাজগুলা করা সম্ভব না। এমনকি শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েই কিন্তু এসব কাজে কেউ দক্ষতা অর্জন করতে পারবে না। তাকে কি করতে হবে? প্রশিক্ষণ নিতে হবে। মানব সম্পদ উন্নয়নের মাধ্যমেই কিন্তু এই প্রাকৃতিক সম্পদ আহরণ করার মতো যেই জ্ঞান এবং দক্ষতা থাকা দরকার সেটা অর্জন করা সম্ভব। যদি আমরা এই দিকটাতে দুর্বল থাকি, অর্থাৎ মানব সম্পদ উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকি, তাহলে আমরা আমাদের প্রকৃতি থেকে সম্পদ আহরণও করতে পারবো না, ব্যবহারও করতে পারবো না। এরপরে আসো, উৎপাদনশীলতা বৃদ্ধিতে মানব সম্পদ উন্নয়ন কিভাবে ভূমিকা পালন করে। উৎপাদনশীলতা বলতে আমরা বুঝি উপকরণের সাথে উৎপাদনের পরিমাণের আনুপাতিক সম্পর্ক। অর্থাৎ কি পরিমাণ উপকরণ দিলে আমি কি পরিমাণ উৎপাদন পাবো, সেইটার সম্পর্কটাকে প্রকাশ করা হয় উৎপাদনশীলতার মাধ্যমে। যদি এখন এই উৎপাদনশীলতা কম বেশি এটা আমরা কিভাবে বুঝবো? যদি আমার নির্দিষ্ট পরিমাণ উপকরণ দিয়ে আমি বেশি পরিমাণ উৎপাদন করতে পারি, তখন বুঝতে হবে যে আমার উৎপাদনশীলতা বেড়েছে। বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। মনে করো কান্দিরপাড়ের যে কোনো একটা টেইলারিং শপে 10 জন শ্রমিক দৈনিক 50টা 3 পিস সেলাই করতে পারে। এখন যদি এই শ্রমিকদেরকে পর্যায়ক্রমে আরো উচ্চতর প্রশিক্ষণ দেয়া হয়, তাহলে দেখা যাবে যে তারা দৈনিক 80টা 3 পিস সেলাই করতে পারছে। এখানে শ্রমিকের সংখ্যা কিন্তু একই থাকছে, কিন্তু আগে যেখানে তারা 50টা 3 পিস সেলাই করত, এখন করতে পারছে 80টা। এতে বোঝা যাচ্ছে যে তাদের এই দক্ষতা উন্নয়ন কার্যক্রমের ফলে, অর্থাৎ প্রশিক্ষণ দেওয়ার ফলে তাদের উৎপাদনশীলতা বেড়ে গেছে। তাহলে মানব সম্পদ উন্নয়ন কার্যক্রম কিভাবে ভূমিকা পালন করছে আশা করি বুঝতে পারছো। এরপরে আসো দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে। যে কোনো একটা প্রতিষ্ঠানের কর্মীদের যদি দক্ষতা উন্নয়ন করা যায়, তাহলেও সেখানে ওই প্রতিষ্ঠানের কাজের গতি বেড়ে যাবে এবং তাদের যেই প্রত্যাশিত ফল সেটা তারা খুব দ্রুত পেয়ে যাবে। বিশেষ করে বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের দক্ষতা উন্নয়নের জন্য অনেক বেশি বেশি প্রশিক্ষণের আয়োজন করে থাকে। কারণ প্রশিক্ষণের ফলে নতুন জ্ঞান অর্জিত হয়, অন্যদের সাথে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ হয়, মানুষের ভিতরে যে গুণাবলী সেটা যেই পর্যায়ে আছে প্রশিক্ষণের মাধ্যমে সেটা আরো বেশি উন্নয়ন করার সুযোগ হয়। যেমন আমরা যদি বলি, আমাদের প্রত্যেক টিচারকেই কিন্তু 9 থেকে একটা ট্রেনিং আমাদেরকে বাধ্যতামূলকভাবে করতে হয়েছে। এরপরে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়ন পরিশোধন এটার উপরও আমাদেরকে ট্রেনিং নিতে হয়েছে এই কোটবাড়ি টিটিসিতে গিয়ে। এবং এখনো কিন্তু আমরা কলেজের মধ্যে ইন হাউস ট্রেনিংয়ে অংশগ্রহণ করি। তাহলে এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে কি হচ্ছে, আমাদের যে দক্ষতাটা আছে সেই দক্ষতাটার আরো বেশি উন্নয়ন হচ্ছে। এরপরে আসো উৎপাদনের পরিমাণ বাড়াতে মানব সম্পদ উন্নয়ন কিভাবে ভূমিকা পালন করে। যখন উৎপাদনের কার্যক্রম দক্ষ মানব সম্পদের মাধ্যমে করা হবে, তখন দেখা যাবে যে মোট উৎপাদনের পরিমাণ বেড়েছে। মোট উৎপাদনের পরিমাণ বাড়লে আমাদের মাথাপিছু আয়ও বাড়বে, এবং মাথাপিছু আয় বৃদ্ধিটা আবার জীবনযাত্রার মান বাড়াতে সাহায্য করবে। যখন কোনো দেশের অর্থনৈতিক পরিবর্তনের প্রয়োজন হয়, তখন শুধুমাত্র তার ভৌত সম্পদের পরিবর্তন করলেই হবে না, পাশাপাশি মানব সম্পদ উন্নয়নের দিকে
গুরুত্ব দিতে হবে। কারণ আমার যতই প্রাকৃতিক সম্পদ থাকুক না কেন বা অন্যান্য সম্পদ থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত মানব সম্পদ উন্নয়ন সম্ভব হবে না ততক্ষণ পর্যন্ত অর্থনৈতিক পরিবর্তন করা সম্ভব হবে না। মানব সম্পদ উন্নয়নের যে কর্মসূচিগুলো আছে, যেমন শিক্ষা, প্রশিক্ষণ, তারপরে বিভিন্ন ধরনের স্বাস্থ্যগত সুযোগ সুবিধা প্রদান, তারপরে পরিবহনের সুযোগ সুবিধা, শক্তি ব্যবহারের সক্ষমতা, এগুলোর ফলে আমরা কি পাচ্ছি? এগুলোর ফলে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়, এবং দৃষ্টিভঙ্গি যখন পরিবর্তন হচ্ছে তখনই তার ব্যক্তিগত গুণাবলীর বিকাশ হবে, এবং ব্যক্তিগত গুণাবলীর বিকাশটা তার ভিতরে এক ধরনের উদ্ভাবনী ক্ষমতা তৈরি করবে। এই উদ্ভাবন ক্ষমতা থেকেই দেখা যাবে যে উদ্যোক্তা শ্রেণীর তৈরি হবে, এবং পাশাপাশি গবেষণা হবে। গবেষণার ফলে আমরা নতুন উৎপাদন পদ্ধতি পাবো, নতুন ধরনের পণ্য পাবো। সব মিলিয়ে আমাদের অর্থনীতিতে একটা পরিবর্তন আসবে। আমরা এই পরিবর্তনটা বাংলাদেশের অর্থনীতিতেও দেখতে পাই। যেমন ধরো, বাংলাদেশের মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমের ফলেই কিন্তু বিভিন্ন ভাবে কৃষিতে উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন এসেছে। কৃষিতে এখন আমরা যান্ত্রিক পদ্ধতির ইউজটা দেখতে পাচ্ছি। তারপর আমাদের গবেষণার দিক থেকেও পরিবর্তন এসেছে। যেমন একটা আমাদের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে পাটের জিন নকশা আবিষ্কার করা, যেটি করেছেন প্রয়াত ডক্টর মাকসুদুল আলম। এবং এরপরে আরেকটা সাফল্য হচ্ছে পাটের থেকে প্লাস্টিকের ব্যাগ তৈরি, যেই ব্যাগের নাম দেয়া হয়েছে সোনালী ব্যাগ, এবং এটির আবিষ্কারক হচ্ছেন ডক্টর মুবারক আহমেদ খান। এবং আমাদের এই উৎপাদন কলা কৌশলের পরিবর্তনের ফলেই আমরা আমাদের যেই রপ্তানির যে আইটেম, সেখানে আমরা কি দেখি? আমাদের হালকা মেশিনারিজ পণ্য যোগ হচ্ছে, তারপর তৈরি পোশাকও আমাদের আছে, এবং এভাবে রপ্তানি বাণিজ্য আমরা যথেষ্ট সাফল্য লাভ করেছি। পাশাপাশি বাংলাদেশে এখন আমদানি বিকল্প শিল্পের প্রসার হচ্ছে। যেমন একসময় আমরা মোটরসাইকেল আমদানি করতাম, কিন্তু এখন বাংলাদেশেই মোটরসাইকেলের উৎপাদন হচ্ছে। এইভাবে নানা ধরনের ইতিবাচক পরিবর্তন আমরা আমাদের অর্থনীতিতে দেখতে পাচ্ছি, যে কারণে আমরা আশা করছি যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এবং তথ্য প্রযুক্তির প্রসারও বাংলাদেশে যথেষ্ট পরিমাণে হয়েছে বলা যায়। আমরা যে অনলাইনে ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের হাতের কাছে তোমাদের বাড়ির কাজগুলো পেয়ে গেছো, এটাও কিন্তু আমাদের তথ্য প্রযুক্তির অগ্রগতিরই ফসল। আশা করি তোমরা বুঝতে পেরেছ যে একটা দেশ কেন মানব সম্পদ উন্নয়নের প্রতি গুরুত্ব দিবে, মানে মানব সম্পদ উন্নয়নের জন্য যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া দরকার সেটা কেন তারা গ্রহণ করবে। একটা দেশ যখন মানব সম্পদ উন্নয়ন কর্মসূচি হাতে নেয়, তখন সে এখান থেকে কতটুকু তার অর্জন, সেটা পরিমাপ করার জন্য জাতিসংঘের অঙ্গ সংগঠন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে যেটাকে বলা হয় ইউএনডিপি, একটা সূচকের ব্যবহার করে। এই সূচকটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, সংক্ষেপে HDI। এই সূচকের মান দেখে বোঝা যায় মানব সম্পদ উন্নয়নে কোন দেশ কতটুকু সামনের দিকে গেল বা পিছিয়ে গেল। এই সূচকটা প্রথম ব্যবহার করা হয় 1990 সালে। ইউএনডিপি তাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে, সেই রিপোর্টের মধ্যে HDIটা প্রথম ইউজ করা হয় 1990 সালে। HDI ইন্ডেক্সের ক্ষেত্রে 3টা ইন্ডিকেটরের ভিত্তিতে তার মানটা বের করা হয়। প্রত্যেকটা ইন্ডিকেটরের একটা সর্বোচ্চ এবং
সর্বনিম্ন মান থাকে এবং এই সর্বোচ্চ সর্বনিম্ন মানের মধ্যে কোন দেশের অর্জন কতটুকু সেটার ভিত্তিতে স্কোর দেওয়া হয় 0 থেকে 1-এর ভিতরে। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স পরিমাপ করতে গেলে প্রথমেই আমাদের যে ইন্ডিকেটরটা নিতে হয় সেটা হলো আয়ুষ্কাল। মানুষের কর্মক্ষম জীবনকাল আয়ুষ্কালের উপর নির্ভর করে। কোনো দেশে জনগণের আয়ুষ্কাল পরিমাপ করা হয় জনগণের জীবন প্রত্যাশা দ্বারা। জনগণের যদি জীবন প্রত্যাশা বাড়ে তাহলে বলা যাবে যে মানব সম্পদের উন্নয়ন হয়েছে। এখানে জীবন প্রত্যাশার সর্বনিম্ন সময় ধরা হয়েছে 20 বছর এবং সর্বোচ্চ বয়স হলো 85 বছর। জ্ঞান পরিমাপ করার ক্ষেত্রে দুইটা ইন্ডিকেটরের ইউজ করা হয়, দুইটা মাত্রা এখানে ইউজ করা হয়। একটা হচ্ছে 25 বছর থেকে শুরু করে তার উপরের দিকের যেই জনগণ থাকবে একটা দেশের, তাদের গড় শিক্ষার হার কত এবং স্কুলে যাওয়ার বয়স থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত যে শিশুরা থাকবে তাদের প্রত্যাশিত শিক্ষার হার কত। প্রথম যেই বিষয়টা যেমন গড় বয়স্ক শিক্ষার হার, সেখানে সর্বনিম্ন ধরা হয়েছে 0 আর সর্বোচ্চ হচ্ছে 15। আর প্রত্যাশিত শিক্ষার হারের ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 0 আর সর্বোচ্চ হচ্ছে 18 বছর। জীবনযাত্রার মানের ক্ষেত্রে সর্বনিম্ন আয় ধরা হচ্ছে পিপিপি $100 এবং সর্বোচ্চ হচ্ছে পিপিপি $75,000। পিপিপি মানে হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি এবং এই পিপিপি ডলারে জিএনআই মানে হচ্ছে গ্রস ন্যাশনাল ইনকাম। গ্রস ন্যাশনাল ইনকামের সাথে জীবনযাত্রার মান সম্পর্কিত, সেজন্য জীবনযাত্রার মান পরিমাপ করার জন্য জিএনআইটাকে হিসাবের মধ্যে ধরা হচ্ছে। এখন বিভিন্ন দেশের দ্রব্যমূল্য বিভিন্ন রকম, সবগুলো দেশকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসার জন্য জিএনআই হিসাব করার সময় সেটাকে পিপিপি ডলারে কনভার্ট করে নিতে হয়। তাহলে এই তিনটা সূচকের ভিত্তিতে যেই স্কোর করবে একটা দেশ, সেভাবেই তার এইচডিআই ইন্ডেক্সের মানটা আমরা পেয়ে যাব। এখন দেখা যাক বাংলাদেশ সম্প্রতি যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে 2019 সালের ডিসেম্বরে ইউএনডিপি যে মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে বাংলাদেশ কত নাম্বার পেয়েছে। বাংলাদেশের স্কোর হচ্ছে 0.614 এবং এই হিসাবটা মোট 189টা দেশের জন্য বের করা হয়েছে। আর বাংলাদেশে প্রথম যেই ডাইমেনশন মানে আয়ুষ্কালে যে রেজাল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে বাংলাদেশের গড় আয়ুষ্কাল হচ্ছে এখন 72.3 বছর। তারপরে গড় বয়স্ক শিক্ষার হার হচ্ছে 6.1 এবং প্রত্যাশিত শিক্ষার হার হচ্ছে 11.2। মাথাপিছু জিএনআই হলো পিপিপি ডলারে 4057। বাংলাদেশের পাশাপাশি অন্যান্য যে দেশগুলা, সে দেশগুলার অবস্থানটা আমরা এখন একটু দেখার চেষ্টা করি। এখানে উল্লেখ করতে হয় যে এইচডিআই ইন্ডেক্সে একেবারেই প্রথমে আছে নরওয়ে, দ্বিতীয় পজিশনে আছে সুইজারল্যান্ড, তৃতীয় পজিশনে আছে আয়ারল্যান্ড, তারপরে চতুর্থ পজিশনে আছে জার্মানি। এবং এখানে আমরা বাংলাদেশের মানে দক্ষিণ এশিয়ার দেশগুলোর তথ্যটা দেখতে পাচ্ছি টেবিলে। যেমন ভারতের অবস্থান হচ্ছে 129,
স্কোর হচ্ছে 0.647। বাংলাদেশের অবস্থান হচ্ছে ভুটানের পরে। ভুটান যেখানে 134তম অবস্থানে আছে, বাংলাদেশ এখানে 135তম অবস্থানে আছে। তবে বাংলাদেশ এর আগের বছর রিপোর্টে বাংলাদেশের অবস্থান ছিল 136, আর 2014 সালে বাংলাদেশের অবস্থান ছিল 142। সেই হিসাবে বলা যায় যে বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের যে অবস্থাটা সেটা আগের তুলনায় যথেষ্ট উন্নতি হয়েছে। ছাত্রীরা, আশা করি তোমরা আজকের আলোচনা থেকে মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তোমাদের হয়েছে। এখন তোমাদের পরীক্ষার জন্য কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমরা সেটা একটু দেখি। পরীক্ষাতে তোমাদের এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন যেগুলো আসতে পারে, মানব সম্পদ কাকে বলে, তারপর মানব সম্পদ ব্যবস্থাপনা মানে মানব সম্পদ উন্নয়ন কি, অনুধাবনের প্রশ্নের মধ্যে শিক্ষা এবং প্রশিক্ষণ কিভাবে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই প্রশ্নটাও পরীক্ষাতে থাকে। আশা করি তোমরা এটার উত্তরটা আজকের আলোচনা থেকে বেশ পরিষ্কারভাবেই বুঝতে পেরেছ। অনুধাবনের প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখা যায় যে তোমাদের কিছুটা দুর্বলতা রয়ে গেছে, সেজন্য তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে। আর এখান থেকে বাংলাদেশে মানব সম্পদ উন্নয়নের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা কথা বলা দরকার, সেটা হলো তোমাদের এই অধ্যায়ে আত্মকর্মসংস্থানের বিষয়টা আছে, এবং একজন আত্মকর্মী হতে হলে তাকে প্রথমেই কিন্তু হতে হবে একজন দক্ষ মানুষ। কারণ বর্তমান যে প্রতিযোগিতামূলক অবস্থান অর্থনীতিতে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে প্রতিযোগিতা করে টিকে থাকতে হচ্ছে। তাহলে প্রতিযোগিতায় টিকতে হলে অবশ্যই একজন উদ্যোক্তাকে বা একজন আত্মকর্মীকে তার যে বিষয়ে সে উদ্যোগ গ্রহণ করবে সেক্ষেত্রে তার দক্ষতা অর্জনটা জরুরি। তাহলে মানব সম্পদ উন্নয়ন কার্যক্রমের ফলে আমরা কিন্তু সফল আত্মকর্মীও তৈরি করছি। তাহলে আত্মকর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু আমাদের এই কর্মসূচিটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশ্নও কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকে। আশা করি পরীক্ষা আসলে তোমরা এগুলোর উত্তর লিখতে পারবে। আশা করি তোমাদের সাথে আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।